নমস্কার শ্রোতা বন্ধুরা, এসো গল্প শোনাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত অলৌকিক উপন্যাস জলঙ্গির অন্ধকারের অষ্টাদশতম পর্ব। আজকের পর্ব শুরু করবার আগে আপনাদের মনে করিয়ে দিই যে আগের পর্বে আমরা কি শুনেছিলাম। আগের পর্বে আমরা শুনলাম গ্রামের লোকেরা তমসময়ের অনাথাশ্রমে আসে একটা মৃত বাচ্চার খোঁজ করতে, যার মৃতদেহ তারা জলঙ্গির ধারে 4 হাত গর্ত খুঁড়ে পুঁতে দিয়েছিল। গ্রামবাসীদের সাথে তমসময় ও বুনোর কথা কাটাকাটি হয় এবং বুনো বলে তারা বাচ্চার মৃতদেহ সম্পর্কে কিছু জানে না। তবে বুনো তাদের বলে সেই রাতের মধ্যেই সে বাচ্চাটার দেহ খুঁজে বার করবে। সম্ভবত ওটা মাটি খুঁড়ে শিয়ালে নিয়ে গেছে বলে তার ধারণা। এরপর গ্রামবাসীরা ফিরে যাওয়ার পর মল্লার যখন সোহমের জিনিসপত্র নিতে তার সাথে তার ঘরে যায়, সেই সময় মল্লারের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে অনাথ বাচ্চাগুলো। তাদের মধ্যে কেউ একজন তার গলা চেপে ধরে। এরপর যখন মল্লারের জ্ঞান ফিরে এলো, তখন সে নিজেকে আবিষ্কার করলো একটা গর্তের মধ্যে হাত পা বাঁধা অবস্থায়। একসময় সেই গর্তের কাছে হাজির হলেন মিস্টার খাস্তগির। চলুন আজকের পর্বে এই উপন্যাসের ঘটনাক্রম কোন দিকে এগোয় সেটা শুনে নিই। শুরু করছি জলঙ্গির অন্ধকারের অষ্টাদশতম পর্ব। বিস্মিত মল্লারের উদ্দেশ্যে খাস্তগির বললেন, চিৎকার করবেন না, ভয় পাবেন না। কথা বলে তিনি এক লাফে নেমে পড়লেন গর্তের মধ্যে। তারপর তাকে অবাক করে দিয়ে কোথা থেকে ছুরি বার করে মল্লারের হাত পায়ের বাঁধন কাটতে লাগলেন। 1 মিনিটের মধ্যেই দড়ির বাঁধন মুক্ত হয়ে উঠে বসল মল্লার। খাস্তগির বললেন, বসলে চলবে না, আপনাকে যারা এখানে ফেলে রেখে গেছে তারা আবার চলে আসতে পারে। উঠে পড়ুন, অন্য জায়গাতে গিয়ে কথা হবে। খাস্তগিরের সাহায্য নিয়েই গর্ত ছেড়ে ওপরে উঠে এলো মল্লার। হালকা চাঁদের আলোতে চারপাশটা দেখা যাচ্ছে। নদীর একদম পাশেই ঝোপঝাড়পূর্ণ গর্তের মধ্যে ফেলা হয়েছিল তাকে। তাদের এক পাশে কয়েক হাত নিচ দিয়ে বয়ে চলেছে জলঙ্গির কালো জল, আর অন্য পাশে বেশ অনেকটা উন্মুক্ত জায়গা, জলঙ্গির শ্মশান। তার বেশ কয়েকটা জায়গাতে নিভে যাওয়া চিতার পোড়া কাঠ জমা হয়ে আছে। কোথাও বা পড়ে আছে মাটির হাঁড়ি, শবের কাপড়, বিছানা, পচা ফুলের স্তূপ। চিতার পোড়া কাঠের স্তূপগুলোর আড়ালে বিন্দু বিন্দু আলো নড়ছে, শিয়ালের চোখ। শ্মশানের এক কোণে টিনের ছাউনি দেওয়া একটা ভাঙাচোরা কাঠামো সামনের দিকে কিছুটা ঝুঁকে দাঁড়িয়ে আছে। সেই ছাউনির নিচে জমাট বাঁধা অন্ধকার। মল্লারের মনে হলো ওই ছাউনিটা সম্ভবত শ্মশান যাত্রীদের ঝড় জল থেকে বাঁচাবার জন্য কোনো সময় বানানো হয়েছিল। জলঙ্গির পাড়ে নির্জন এই গ্রাম্য শ্মশানটাকে এই প্রথম দেখল মল্লার। চাঁদের আলোতে কেমন যেন অপার্থিব মনে হচ্ছে চারপাশ, যেন এই শ্মশানভূমি পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো এক জায়গা। খাস্তগির আবার মল্লারকে তাড়া দিয়ে বললেন, চলুন, এ জায়গায় দাঁড়ানো ঠিক হবে না, আমার সঙ্গে চলুন। আর ভয় নেই আপনার, বলতে পারেন এ যাত্রায় আপনি বেঁচে গেলেন। ওরা আপনাকে নিয়ে কি করতো কে জানে। মল্লার বলল, আশ্রমটা যার, সেই তমসময় বলছিলেন তার গুরুদেব নাকি তন্ত্র সাধনার কাজে আমাকে উৎসর্গ করবেন। তমসময় তার প্রস্তুতির জন্য আজ রাতে আবার শ্মশানে ফিরে আসবেন বলেও বললেন। কথা বলে মল্লার অনুসরণ করল খাস্তগিরকে। যেদিকে তমসময়ের আশ্রম, তার বিপরীত দিকে নদীর পার বরাবর হাঁটতে শুরু করলো তারা। শ্মশান অতিক্রম করে বেশ কিছুটা এগোবার পর কয়েকটা বড় বড় গাছ দাঁড়িয়ে আছে। সেখানে পৌঁছে সেই গাছের আড়ালে একটা বেশ বড় গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখল মল্লার।
গাড়িটা এমনভাবে অন্ধকারে মিশে আছে যে কাছে না গেলে তার অস্তিত্ব বোঝাই যায় না। মল্লাররা গাড়ির কাছাকাছি পৌঁছতেই বেশ কয়েকজন লোক বেরিয়ে এলো গাড়িটা আর আশপাশের গাছগুলোর আড়াল থেকে। তাদের দেখে মল্লার জানতে চাইল, গাড়িটা কার, লোকগুলো কারা? খাস্তগির বললেন, ওই যাদের আপনারা কাল বিকেলে নদীর পাড়ে নাচানাচি করতে দেখেছিলেন, পিকনিক পার্টি বলে ভেবেছিলেন, তারা। গাড়িটাও তখন ওখানেই ছিল। কাল শেষ রাতে অন্য পথে এখানে এনে রাখা হয়েছে। তবে পিকনিকের ব্যাপারটা নাটক ছিল। আসলে এরা সবাই তদন্তকারী সংস্থার লোক। আমরা আসলে ওখান থেকে আশ্রমের ওপর নজর রাখছিলাম। কথাটা শুনে মল্লার বলল, তদন্তকারী সংস্থা মানে? আপনার সঙ্গে এই লোকগুলোর কি সম্পর্ক? খাস্তগির কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, আপনি এনআইএ এর নাম শুনেছেন? ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মল্লার জবাব দিল, হ্যাঁ, এনআইএ নামটা কাগজে পড়েছি। খাস্তগির বললেন, আমি এনআইএর একজন সিনিয়র অফিসার, আর যাদের দেখছেন তারা কেউ আমার সাবঅর্ডিনেট অফিসার ও কর্মী। তদন্তের স্বার্থেই আপনাদের কাছে আমাকে নদী গবেষক বলে পরিচয় দিতে হয়েছিল। তার কথা শুনে মল্লার বিস্মিত হয়ে বলল, আপনার আসল নাম কি? খাস্তগির হেসে বললেন, পেশাগত নিরাপত্তার স্বার্থে আমাদের আসল নাম বাইরের মানুষের কাছে গোপন রাখতে হয়। আপনি তাই আমাকে খাস্তগির বলেই ডাকবেন। তবে আমার পেশাগত পরিচয় যে মিথ্যা নয়, তা আপনি আমার সঙ্গে একদিন থাকলেই বুঝতে পারবেন। মল্লার বলল, আচ্ছা, তাই বলেই ডাকবো, কিন্তু কোন তদন্তে আপনারা নেমেছেন তা বলা যাবে? খাস্তগির বললেন, হ্যাঁ, এখন আর আপনাকে সেটা বলতে বাধা নেই। বেশ কিছুদিন ধরে জলঙ্গির এই সীমান্তবর্তী অঞ্চলে শিশু পাচারকারীরা সক্রিয়। এখান থেকে প্রথমে অবৈধভাবে পাশের দেশে শিশুদের নিয়ে যাওয়া হয়, তারপর সেখান থেকে তাদের আবার পাচার করে দেওয়া হয় আরব দেশগুলোতে। সেই তদন্তেই নেমেছিলাম আমরা। প্রাথমিক অবস্থায় আমরা ভেবেছিলাম আপনারা হয়তো বা এই সব পাচারকাণ্ডের সঙ্গে যুক্ত, কারণ শহরের লোকেরা অনেক সময়ই আড়াল থেকে এসব কাজ পরিচালনা করে। যে কারণে আপনাদের আসল পরিচয় অনুসন্ধানের জন্য আমি বা আমার সঙ্গীরা বিভিন্ন সময় আপনাদের অনুসরণ করেছি। আপনাদের সম্পর্কে জানার জন্য আপনাদের কর্মস্থলে, বাসস্থানের চারপাশে খোঁজখবর করেছি, এমনকি আপনাদের ফোন কলও ট্যাপ করেছি। তারপর শেষ পর্যন্ত বুঝতে পেরেছি আপনি আর চূর্ণী ম্যাডাম অন্তত শিশু পাচারের সঙ্গে যুক্ত নন। যদিও আপনাদের অপর বন্ধুর আচরণ সন্দেহজনক। শিশু পাচারের তদন্তে নামলেও এখন আমাদের মনে হচ্ছে অন্য কোনো একটা অদ্ভুত ব্যাপার এই আশ্রমে লুকিয়ে আছে। আশা করি আপনি এই আশ্রম সম্পর্কে আপনার অভিজ্ঞতার কথা খুলে বলে আমাকে সাহায্য করবেন। একটানা কথাগুলো বলে থামলেন এনআইএর অফিসার। মল্লার জবাব দিল, হ্যাঁ, বেশ কয়েকটা অদ্ভুত ব্যাপার যেন ঘটে চলেছে এই আশ্রমকে ঘিরে, তা যেন বিশ্বাস করা যায় না। আমি নিশ্চয়ই আপনাকে সেসব কথা বলবো। খাস্তগির এরপর তার দুজন সঙ্গীকে ডেকে বললেন, আপনারা গিয়ে শ্মশানের ওপর নজর রাখুন। সন্দেহজনক কিছু চোখে পড়লেই আমাকে এসে জানাবেন। লোক দুজন চলে যাবার পর গাড়ির কাছে একটা গাছের গুঁড়ির সামনে মল্লারকে নিয়ে বসলেন খাস্তগির। তারপর নিজের কোমর থেকে সার্ভিস রিভলভারটা বার করে সামনের ঘাসের ওপর নামিয়ে রেখে বললেন, কেন, কিভাবে আপনাদের এই আশ্রমের সঙ্গে যোগাযোগ হলো? এই আশ্রমে দুবার এসে আপনার কি অভিজ্ঞতা হলো? আপনার বন্ধুর অদ্ভুত আচরণ, এসব কিছুর ব্যাপারে আমাকে খুলে বলুন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে জলঙ্গির পাড়ে কুয়াশা নামতে শুরু করেছে। শ্মশানের দিক থেকে শিয়ালের ডাক ভেসে এলো। মল্লার বিস্তৃতভাবে বলতে শুরু করলো তার কথা। খাস্তগির মনোযোগ দিয়ে শুনতে শুনতে মাঝে মাঝে প্রশ্ন করতে লাগলেন। মল্লার সাধ্যমতো চেষ্টা করতে লাগলো সেসব প্রশ্নের জবাব দেবার।
মল্লারের কথা শুনতে শুনতে কখনো বা বিস্ময় ফুটে উঠল তদন্তকারী সরকারি অফিসারের মুখে, আবার কখনো বা গম্ভীর হয়ে উঠল তার মুখ। প্রায় 1 ঘন্টা সময় লাগলো মল্লারের সব কথা শেষ হতে। তার কথা শোনার পর খাস্তগীর বললেন, নিঃসন্দেহে তমসাময়ের আশ্রমে এই জলঙ্গির পাড়ে কোনো একটা অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। আপনাকে আমি 2টো ঘটনার কথা জানাই। আপনাদের যিনি শিশু কল্যাণ বিভাগের আধিকারিক বলে পরিচয় দিয়েছিলেন, তিনি কিন্তু বাচ্চা ছেলেদের শেষ রাতে ফিরিয়ে দিয়ে যাননি। কাল শেষ রাতে ছেলেগুলো নিজেরাই আশ্রমে ফিরে এসেছে, তা আমরা দেখেছি। সেই ভুয়ো সরকারি অফিসার মিস্টার বক্সি আর তার 2 জন সঙ্গীর মৃতদেহ এ জায়গা থেকে 10 মাইল দূরে গাড়ির ভিতর থেকে উদ্ধার করেছে পুলিশ। সম্ভবত তারা ওই পথ ধরে ছেলেগুলোকে নিয়ে বাংলাদেশ সীমান্তে যাচ্ছিল, কিন্তু তার আগেই তাদের মৃত্যু ঘটে। বিস্মিত মল্লার বলে উঠল, মিস্টার বক্সি তবে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার ছিলেন না? খাস্তগীর জবাব দিলেন, না, তারা 3 জনে কেউই সরকারি কর্মী ছিলেন না। পুলিশ ফাইল দেখে তাদের শনাক্ত করা গিয়েছে। ওরাই আসলে শিশু পাচারকারীর দল। ইতিপূর্বে একবার শিশু পাচারের অভিযোগে জেলেও ছিল। বর্তমানে জামিনে মুক্ত হয়ে আবার একই কাজে নেমেছিল। তবে ওদের 3 জনের মৃত্যুটা স্বাভাবিক নয়, খুন। পোস্টমর্টেম রিপোর্টে জানা গিয়েছে লোকগুলোর ঘাড় কেউ বা কারা মুচড়ে ভেঙে দিয়েছে। সে কারণেই ওদের মৃত্যু হয়েছে। আরও অদ্ভুত ব্যাপার এই যে ওদের গলায় নাকি ছোট বাচ্চাদের আঙুলের ছাপ মিলেছে। কিন্তু ঘাড় ভাঙার মতো শক্তি ছোট বাচ্চাদের আঙুলে থাকবে কিভাবে? এই বলে তার প্রথম বক্তব্য শেষ করলেন মিস্টার খাস্তগীর। তার কথা শুনে মল্লারের মনে পড়ে গেল, আজকে যখন একটা বাচ্চা ছেলে তার গলাটা চেপে ধরেছিল, তখন মনে হচ্ছিল তার ঘাড়টা বুঝি মট করে এখনই ভেঙে যাবে। কি আসরিক শক্তি ছিল সেই ছোট হাতটাতে! সেই হাতের চাপেই তো জ্ঞান হারিয়ে ফেলেছিল মল্লার। এখনো মল্লারের গলাটা টনটন করছে। এনআইএ অফিসার এরপর আবার মুখ খুললেন। সব থেকে অদ্ভুত ব্যাপারটা এবার বলি আপনাকে। তমসময় যে আশ্রমের অনুমোদনের জন্য সরকারের ঘরে আবেদনপত্র জমা দিয়েছিলেন, এ ব্যাপারটা কিন্তু সত্যি। সেই আবেদনপত্রের সঙ্গে বাচ্চাগুলোর ছবিও জমা দেওয়া হয়েছিল নির্দিষ্ট ফর্মে আটকে। তদন্তে নেমে এই বাচ্চাগুলোর মধ্যে বেশ কয়েকজনকে চিহ্নিত করা গিয়েছে। বিস্ময়ের ব্যাপার হলো, সরকারি নথি অনুসারে তারা মৃত। ছেলেগুলোর পরিবারের লোকেরাও সরকারি নথিকেই সমর্থন জানিয়েছেন। এই ছেলেগুলোর কাউকে তাদের পরিবারের লোকেরা নিজের হাতে কবর দেন জলঙ্গির শ্মশান সহ অন্যান্য শ্মশানে বা গোরস্থানে। সাপে কেটে মৃত্যু হয়েছিল বলে আবার একটা ছেলেকে প্রচলিত গ্রামীণ সংস্কার অনুযায়ী কলার ভেলাই করে ভাসিয়ে দেওয়া হয়েছিল জলঙ্গি নদীতে। আমি যাদের কথা বললাম তাদের সকলেরই কিন্তু সরকারি অথবা বেসরকারি রেজিস্টার্ড চিকিৎসকের দেওয়া ডেথ সার্টিফিকেট আছে। সেসব দেখেছি আমি। তর্কের খাতিরে ধরে নেওয়া যেতে পারে যে কোনো ডাক্তার হয়তো কোনো জীবন্ত ছেলেকে ভুলবশত মৃত বলে ঘোষণা করেন এবং তমসাময় ছেলেটা জীবন্ত আছে বুঝতে পেরে তাকে সুস্থ করে তোলেন। কিন্তু এতজন ডাক্তার এতগুলো ছেলের ক্ষেত্রে একই ভুল করবেন কিভাবে? এরপর একটু থেমে খাস্তগীর বললেন, রাতে শ্মশানে ঘুরে ছেলেগুলো কি করে তা আমি দেখেছি। পোড়া মাংসর সন্ধানে ঘুরে বেড়ায়। নিভে যাওয়া চিতার মধ্যে কোথাও মাংস লেগে থাকলে তা মুখে দেয়। আপনার বন্ধুও কিন্তু একই কারণে শ্মশানে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু এদের এই অদ্ভুত আচরণ কেন? এমন বিকৃত খাদ্যাভ্যাস কেন তৈরি হলো? আপনি হয়তো শুনে থাকবেন যে কাঁচা কাঁঠাল বা এঁচড়কে লোকে অনেক সময় গাছ পাঁঠাও বলে ডাকে, কারণ তা পাঁঠার মাংসর মতো রাঁধা যায়। তেমনই কোনো কোনো জায়গাতে শোল মাছকে জলের মাংস নামেও ডাকা হয়, কারণ শোল মাছের স্বাদের সঙ্গে মাংসের স্বাদের মিল আছে। আবার শুনেছি মানুষের মাংস নাকি মাছের মাংসের মতোই নরম হয়। মানুষের পোড়া মাংস সহজলভ্য নয় বলেই কি
আপনার বন্ধু আর ছেলেগুলো পোড়া মাংস খায়? সোহম কিন্তু আজও গঞ্জের বাজারে গিয়ে একটা শোল মাছ কিনে এনেছেন। আমার লোকেরা ওকে ফলো করেছিল। তিনি একথা শেষ করার পর মল্লার বলল, তবে আমার অনুমানই কি সত্যি? সোহম আর ওই ছেলেগুলো কি কেউ আর স্বাভাবিক মানুষ নয়? কিন্তু আমাদের স্বাভাবিক বিচার বুদ্ধি আবার এই অনুমানকে সমর্থন করতে পারে না। একবার কারো মৃত্যু হলে কিভাবে আবার তার শরীরে প্রাণ প্রতিষ্ঠা সম্ভব? বিজ্ঞান তো এ কাজ করতে পারে না, তন্ত্র কি পারে? খাস্তগীর বললেন, আপনার মতো একই ধন্দে রয়েছি আমি। আমার মনের বিজ্ঞান চেতনা কিছুতেই মৃত মানুষের জীবিত হয়ে ওঠাকে সমর্থন করে না। আবার যা দেখছি শুনছি, যার ইঙ্গিত মিলছে, তাকেই বা অস্বীকার করি কিভাবে? একবার একটা লেখা পড়েছিলাম এক ধরনের মানুষদের নিয়ে। মৃত্যুর পরও যারা জীবিত মানুষদের মতোই হেঁটে চলে বেড়ায়। কি যেন একটা নামে ডাকা হয় তাদের, কিন্তু সেসব তো নেহাতি গল্প কথা বলেই জানি। মল্লার জানতে চাইল, আপনি কি ভ্যাম্পায়ারের কথা বলছেন? তাদের গল্প আমিও পড়েছি। একই সঙ্গে মানুষ আর বাদুড়ের রূপ ধরতে পারে তারা। খাস্তগীর বললেন, না, ভ্যাম্পায়ার নয়। আমি যাদের কথা বলছি তারা মানুষের রূপেই থাকে। যে তাদের মৃতদেহে পুনরায় প্রাণ প্রতিষ্ঠা করে তার নির্দেশ মতোই পরিচালিত হয় তারা। জীবন মৃত্যুর মাঝামাঝি স্থানে অবস্থান করা এই মানুষদের নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। বহুদিন আগে গল্পের বইতে পড়েছিলাম এদের কথা। মল্লার বলল, আমার মাথার ভিতর সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে। আপনি এখন কি করবেন? তদন্ত সংস্থার আধিকারিক একটু ভেবে নিয়ে বললেন, যা করার আজ রাতেই করতে হবে। ছেলেগুলোকে নিয়ে তমসময়কে পালাতে দেব না। আশ্রম থেকে বাইরে পালাবার নানান পয়েন্টে স্থানীয় পুলিশ মোতায়েন করা হয়েছে। গঞ্জের লোকেরা আর স্থানীয় গ্রামবাসীরাও খুব উত্তেজিত হয়ে আছে। তাদের স্থির বিশ্বাস, বাচ্চা ছেলেটাকে তমসাময়রাই কবর থেকে তুলেছেন তন্ত্র সাধনার জন্য। তারাও নজর রাখছে আশ্রমের ওপর। আজ রাতেই তমসাময় সহ আশ্রমের সবাইকে আটক করে দিনের বেলা শহরে নিয়ে যাব। আপনার বন্ধুকেও নিয়ে যাব। তমসাময়কে গ্রেপ্তার করতে আমার আর আইনগত সমস্যা নেই। আপনার সঙ্গে যা ঘটেছে সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা যাবে। তাকে লকআপে রেখে ইন্টারোগেশন করলেই সত্য উদ্ঘাটন হবে বলে আমার ধারণা। আর আপনার বন্ধু আর ছেলেগুলোকে পর্যবেক্ষণ করলেও এই অদ্ভুত রহস্যর উন্মোচন হতে পারে। মল্লার বলল, কিন্তু চূর্ণীর কি হলো তা কিছুই বুঝতে পারছি না। খাস্তগীর বললেন, তাকে আশ্রমের বাইরে এখনো পর্যন্ত বার করা হয়নি বলেই আমার ধারণা। করলে খবর পেতাম, যেমন আপনারটা পেলাম। তিনি সম্ভবত আশ্রমেই আছেন। তল্লাশি করলে খোঁজ মিলবে। একথা বলার পর খাস্তগীর প্রশ্ন করলেন, আপনি একটু ভালো করে ভেবে দেখুন তো, তমসাময়ের আশ্রমে তাকে আর বুনোকে ছাড়া তৃতীয় কোনো ব্যক্তিকে কখনো দেখেছিলেন? তমসাময় তার যে গুরুদেবের কথা বলেছেন, তিনিও কি ওই আশ্রমেই আত্মগোপন করে থাকেন? মল্লার জবাব দিল, তাদের দুজন ছাড়া কোনো প্রাপ্তবয়স্ক পুরুষকে আমি কখনো আশ্রমে দেখিনি। তবে গত রাতে হুডি পরা একজনকে দেখেছিলাম, যে সোহমকে অনুসরণ করে কালো ঘরের কাছে পৌঁছে হারিয়ে গেল। কথাটা শুনে খাস্তগীর মৃদু হেসে বললেন, না, সে নয়। ওই হুডি পরা লোকটা আমিই ছিলাম। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা নামতে শুরু করেছে জলঙ্গির পাড়ে। মল্লারের ঘড়িতে রাত 10টা বাজে। একজন লোক একটা জলের বোতল আর বিস্কুটের প্যাকেট এনে দিল মল্লারকে। খাস্তগীর বললেন, খেয়ে নিন। ঠিক রাত 12টায় আশ্রমে হানা দেব আমরা। আপনাকেও সঙ্গে নেব। সারাদিন একটানা খাবার পড়েনি মল্লারের পেটে। বিস্কুটের পুরো প্যাকেট আর জলের বোতলটা শেষ করে সে শরীরে একটু বল ফিরে পেল। এরপর খাস্তগীরের পাশে বসে চুপ করে প্রতীক্ষা করতে লাগলো
রাত 12টা বাজার জন্য। কিন্তু রাত 11টা নাগাদই খাস্তগির যে দুজন লোককে নজরদারির জন্য পাঠিয়েছিলেন তাদের মধ্যে একজন এসে হাজির হলো। সে খাস্তগিরকে বলল, স্যার, তমসময় ছেলেগুলোকে নিয়ে শ্মশানে এসেছে। কথাটা শুনে খাস্তগির একটু ভেবে নিয়ে বললেন, না, আর দেরি করা উচিত হবে না। এমন হতে পারে তারা আর আশ্রমে না ফিরে পালাবার চেষ্টা করলো। এখনই যেতে হবে আমাদের। উঠে পড়লেন খাস্তগির। উঠে পড়ল মল্লারও। খাস্তগির ডেকে নিলেন তার লোকদের। 7-8 জন শক্ত সমর্থ চেহারার লোক। তাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে সবাইকে নিয়ে জলঙ্গির পার বেয়ে নিঃশব্দে খাস্তগির যাত্রা করলেন শ্মশানের দিকে। কুয়াশার একটা বলয় যেন শ্মশানকে আবৃত করে রেখেছে। প্রথমে তার কাছাকাছি পৌঁছে কোনো কিছুই দৃষ্টিগোচর হলো না কারো। সেই কুয়াশার বলয় ভেদ করে কিছুটা এগোবার পর আলোর আভাস মিলল, মশাল বা আগুনের আলো। সেদিকে এগোতে শ্মশানের মধ্যে একটা জায়গা ধীরে ধীরে সবার দৃষ্টিগোচর হলো। এক জায়গাতে কাঠ জড়ো করে একটা অগ্নিকুণ্ড জ্বালানো হয়েছে। তার আলো কুয়াশার আবরণ ভেদ করে কিছুটা অংশ আলোকিত করছে। মল্লার আর খাস্তগিররা প্রথমে দেখতে পেলেন তমসময়কে। অগ্নিকুণ্ডর কিছুটা তফাতে মল্লারদের দিকে পিছন ফিরে বসে কি যেন করছেন তিনি। এরপর সোহমকেও দেখতে পেল মল্লার। পোড়া চিতাকাঠের একটা ঢিবির পাশে দাঁড়িয়ে তমসময়ের দিকে সে তাকিয়ে আছে। এরপর ধীরে ধীরে ছেলেগুলোর অবয়ব দৃষ্টিগোচর হতে লাগলো। কুয়াশার গা ঘেঁষে ইতস্তত বিক্ষিপ্তভাবে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে তারা। তাদের অবয়বগুলো কেমন যেন ভৌতিক বলে মনে হচ্ছে। খাস্তগির মল্লার কুয়াশার মধ্যে আত্মগোপন করে দেখতে লাগলো তাদের। তমসময় একসময় উঠে দাঁড়ালেন। মল্লারদের এবার চোখে পড়ল এতক্ষণ তমসময়ের শরীরের আড়ালে লুকিয়ে থাকা মাটিতে পোঁতা হাড়িকাঠটা। সোহম এসে দাঁড়ালো তমসময়ের সামনে। সোহম তাকে বলল, আজ আপনি রক্তাম্বর ধারণ করবেন না? তমসময় বললেন, না, আজ আমার রক্তাম্বর পরিধানের প্রয়োজন নেই। আজ যা করার তা গুরুদেব নিজের হাতেই করবেন। তিনি আজ রক্তাম্বর ধারণ করে তন্ত্রক্রিয়ার সর্বাপেক্ষা কঠিন কাজটি সমাধা করবেন। এ কথা বলার পর তিনি বললেন, গুরুদেব এখনই এসে পড়বেন। চলো, তার আগে দেখে আসি তোমার বন্ধু কি অবস্থায় আছে। এ কথা বলে তিনি সোহমকে নিয়ে পা বাড়াতে যাচ্ছিলেন মল্লারকে যে গর্তে ফেলে রাখা হয়েছিল সেদিকে। কিন্তু তার আগেই খাস্তগিরের ইঙ্গিতে তার পিছন পিছন মল্লার আর অন্যরা কুয়াশার আবরণ ভেদ করে আবির্ভূত হলো তমসময় ও সোহমের সামনে। তমসময় যেন মল্লারকে দেখে মুহূর্তের জন্য চমকে উঠলেন। খাস্তগির তমসময়কে বললেন, আপনাদের আমার সঙ্গে বাচ্চাগুলোকে নিয়ে যেতে হবে। তমসময় বললেন, আপনি কে? কোথায় যাব আপনার সঙ্গে? খাস্তগির বললেন, আপাতত প্রথমে আশ্রমের ভেতরে। সে জায়গায় তল্লাশি করব আমরা। তারপর সেখান থেকে আপনাদের যেখানে নিয়ে যাওয়া হবে সেখানে। আপনাকে আমি গ্রেপ্তার করছি। তমসময়ের মুখমণ্ডল খাস্তগিরের কথা শুনে গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, ও, আপনারা পুলিশের লোক? তা কি কারণে আমাকে অ্যারেস্ট করতে এসেছেন শুনি? খাস্তগির আঙুল তুলে হাড়িকাঠটার দিকে দেখিয়ে বললেন, কারণটা আপনি জানেন। ওটা কিসের জন্য এখানে পোতা হয়েছে? তমসময় যেন কিছুই বুঝতে পারছে না এমন ভাব দেখিয়ে হেসে বললেন, ও, ওটা তো পোতা হয়েছে ছাগ বলি দেবার জন্য। ছাগ বলি দেওয়া নিষিদ্ধ নাকি? খাস্তগির এবার তার কণ্ঠস্বরে কাঠিন্য ফুটিয়ে বললেন, ছাগ নয়, ওটা পোতা হয়েছে মানুষ বলির জন্য। এই মল্লার বাবুকে আপনারা বলি দেবার জন্য গর্তর মধ্যে আটকে রেখেছিলেন। খুনের চেষ্টার অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে।
কি মল্লার বাবু, আমি ঠিক বলছি তো? মল্লার মাথা নেড়ে বলল, হ্যাঁ ঠিক। তমসময় কিন্তু তবুও দমলেন না। তিনি খাস্তগিরকে বললেন, উনি আপনাকে একথা বলে ডেকে এনেছেন বুঝি? মিথ্যা কথা বলছেন। ওনার সঙ্গে ওনার ওই বন্ধুর একটু মনোমালিন্য হয় আশ্রমে থাকার ব্যাপার নিয়ে, তারপর উনি আশ্রম ছেড়ে চলে যান। তমসময়ের কথা শেষ হতে না হতেই সোহম তাকে সমর্থন জানিয়ে বলল, হ্যাঁ উনি ঠিক বলছেন। মল্লার সকালবেলা আশ্রম ছেড়ে বেরিয়ে গিয়েছিল। মল্লার সোহমের আচরণ আর সহ্য করতে না পেরে চিৎকার করে উঠল, তুই কি আদৌ বেঁচে আছিস নাকি উন্মাদ হয়ে গেছিস? তুইও আমাকে খুন করতে চাইছিলি? এ কথা বলে মল্লার তাকে প্রশ্ন করল, চূর্ণী কোথায় বল? তার পরিবর্তে তমসময় জবাব দিলেন, তিনিও আশ্রম ছেড়ে চলে গিয়েছেন, তার খবর আমরা জানি না। খাস্তগির বললেন, কি জানেন বা জানেন না তা পরে দেখছি। আর আপনার সেই বামন সঙ্গী কোথায়? আর গুরুদেবী বা কোথায়? তমসময় এ কথার কোনো জবাব দিলেন না। শেষ হলো অলৌকিক উপন্যাস জলঙ্গির অন্ধকারের ৮তম পর্ব। এই পর্যন্ত শুনে ভালো লাগলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বোতামটি প্রেস করে রাখবেন। এতে উপন্যাসের পরবর্তী পর্ব আপলোড হলেই তার নোটিফিকেশন আপনার ডিভাইসে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।